আচ্ছা, তাহলে আমরা আমাদের 11 নম্বর ক্লাসটা শুরু করি। এই যে আমাদের 11 নম্বর ক্লাস, এটা হচ্ছে আমাদের ভেক্টরে একদম লাস্টের টপিক। হ্যাঁ, এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ঠিক আছে? তো এখন কাহিনী হলো, ভেক্টর জিনিসটা কি সেটা তো আমরা জানি। এখন ভেক্টর ক্যালকুলাস বুঝতে হলে আমাদের ক্যালকুলাস সম্পর্কে কিছু বেসিক জিনিসপাতি জানতে হবে। কিন্তু আনফরচুনেটলি যে জিনিসটা হয় যে এই জিনিসটা আমরা শিখবো ম্যাথে লাস্টে গিয়ে। কিন্তু আমাদের ফিজিক্সের একদম প্রথমে এই টপিকটা যেহেতু লাগবে, তা আমি এখানে চেষ্টা করব যতটা দ্রুত সম্ভব এবং সহজ করে সম্ভব যতটুকু লাগবে ততটুকু বোঝানোর। তো এই যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসের আমরা দুইটা পার্ট থাকে মেইনলি। একটা হচ্ছে আমাদের অন্তরীকরণ, যেটাকে আমরা বলে থাকি ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা হচ্ছে যোগজীকরণ, যেটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মেইনলি কাজ করে তোমার কোনো কিছুর পরিবর্তনের হার নিয়ে। ঠিক আছে? পরিবর্তনের হার, অর্থাৎ যদি কোনো একটা গ্রাফ হয় তাহলে সে গ্রাফের যে ঢাল থাকবে সেটা নিয়ে কাজ করে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এবং ভেক্টর ক্যালকুলাসে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেখানে মেইনলি অন্তরীকরণ জিনিসটাই লাগবে। এবং অন্তরীকরণের স্পেসিফিক্যালি আংশিক যে অন্তরীকরণ পার্টটা আছে সেটা লাগবে। অন্তরীকরণের দুইটা পার্ট আছে। একটা হচ্ছে আমাদের পূর্ণ অন্তরীকরণ, যেটাকে আমরা বলে থাকি টোটাল ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো অন্তরীকরণ জিনিসটা কি? হ্যাঁ, এটা কি খায় না মাথায় দেয়, এটা আমরা একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ, অন্তরীকরণকে বুঝতে হলে প্রথম যে কিওয়ার্ডটা মাথার মধ্যে ঢুকাবা সেটা হচ্ছে এটা আসলে আমাদের কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করায়। ঠিক আছে? এই জিনিসটা একটু বুঝি প্রথমে। চলো, আমরা সবাই এই যে একটা সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, এই সরলরেখাকে আমরা কি লিখতে পারি বলতো? এফ অফ এক্স, এটা একটা ফাংশন দ্বারা লিখতে পারি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। এটা কি? এটা হচ্ছে আমাদের মূল বিন্দুগামী যে সরলরেখা, সেটা হচ্ছে এটা, তাই না? তো দেখো, এই যে সরলরেখা, এই সরলরেখার আমার এখানে ঢাল কত? 1। কিন্তু আমি যদি ঢালটা ডিফাইন না করে দিই, এম বসাই দিই, তার মানে এখানে আমার ঢাল কত হচ্ছে? এম। এম এর মান যে কোনো কিছু হতে পারে। এবং আমরা এক্স অক্ষের সাথে একটা কোণ নিই থেটা, তাই না? তাহলে ঢাল যদি এম হয়, এম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ট্যান থেটা। তাহলে এটা এম হচ্ছে আমাদের ঢাল, এবং থেটার মান যত বাড়ে, অর্থাৎ এই জিনিসটা যত উপরের দিকে উঠবে, সেটা ঢালুটা তত বেশি বোঝা যাবে, সেটা তত বেশি ঢাল, আর এম এর মানটাও বাড়বে। জিনিসটা দেখো, এটা যত নিচে নামছে আমার ঢালটা কমে যাচ্ছে না? আর যখন কোনো রেখাটা যদি এ বরাবর থাকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো তার ঢাল শূন্য, কারণ এটা তো কোনো ঢালু ভূমি না, তাই না? আবার এটা যদি উল্টা দিকে থাকে, সরলরেখাটা যদি এদিক বরাবর থাকে, তাহলে আমরা বলবো তার ঢাল হচ্ছে নেগেটিভ। কেন এটা নেগেটিভ হয় দেখো, যখন সরলরেখাটা এভাবে থাকে তাহলে আমার কোণটা হবে এরকম, আর এই কোণটা আমাদের কি হচ্ছে? 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে। ওই মানটা যখন তুমি এখানে বসাবা, তখন তুমি দেখবা যে এটার মান আসবে নেগেটিভ। ওকে? তুমি যদি ট্যান তুমি 90 ডিগ্রি থেকে কোনো একটা বেশি মান বসাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে নেগেটিভ একটা মান আসবে। ঠিক আছে? তো এটা গেল আমাদের বেসিক জিনিসপাতি। তাহলে একটা সরলরেখার ঢাল হয়। মজার বিষয় হচ্ছে এই যে সরলরেখা, এই সরলরেখার তুমি এ পয়েন্টের কথা চিন্তা করো। এ পয়েন্টে তুমি যদি একটা এভাবে ত্রিভুজ আঁকো, যে ঢাল বের করো, দেখবা যে এ ঢালটা হচ্ছে সেম। অর্থাৎ এই রেখাটার প্রত্যেকটা পয়েন্টে যে ঢালুটা বা যে ঢাল, সেটা কি আছে? সেটা হচ্ছে সেম আছে। এবং আমরা কি বলেছিলাম? আমরা অন্তরীকরণ দিয়ে কোনো একটা ফাংশনের ঢাল নির্ণয় করি বা পরিবর্তন নির্ণয় করি, তাই না? ঢাল মানে কি বলতো? ঢাল মানে ট্যান থেটা। ট্যান থেটা মানে কি? এই যে ওয়াই অক্ষ বরাবর, এটা যদি ওয়াই টু আর এটা যদি ওয়াই ওয়ান হয়, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর এক্স অক্ষ বরাবর কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে দেখো, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর পরিবর্তনের যে অনুপাত, সেটাই ট্যান থেটা, আর সেটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে আমরা কি করছি? আমরা এক্স এর সাপেক্ষে, মানে প্রতি একক এক্স এর জন্য ওয়াই এর কীরকম পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু নির্ণয় করছি। তাহলে এই পরিবর্তনটাই হচ্ছে ঢাল, আর এই ঢালটাকে আমরা বলে থাকি অন্তরীকরণ। এখন একটা জিনিস চিন্তা করো, এটা তো গেল আমাদের একটা সরলরেখা, যেটা প্রতিটা বিন্দুর আমরা ঢাল দেখতে পাচ্ছি সেম আছে। কিন্তু কাহিনীটা যদি এরকম হতো যে আমার কাছে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। হ্যাঁ, তো দেখো এখানে যে ফাংশনটা, এটা কার ফাংশন বলো তো? ওয়াই এর মান কার উপর ডিপেন্ড করছে? এই ওয়াই এর মান ডিপেন্ড করছে এক্স এর উপর। তাই আমরা এটাকে লিখি এক্স এর একটি ফাংশন। তো এই যে ফাংশন, এই ফাংশনটাকে যদি আমরা গ্রাফ আকারে আঁকি তাহলে জিনিসটা এরকম হয়। এখন তোমরা
একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবা যে এই বিন্দুতে আমরা যদি ঢালটা বের করতে চাই যে এটা কতটুকু ঢালু এই অংশটুকু আর এই অংশের ঢালু এই দুটা কিন্তু সেম না। অর্থাৎ এই পুরা রেখাটায় ওইটা যে পুরা যে আমাদের গ্রাফটা পেলাম, এই গ্রাফের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিন্দুতে আমাদের ঢালের মান কিন্তু ডিফারেন্ট। তাহলে আমরা যখন চাচ্ছি যে এই ফাংশনটার কোন বিন্দুতে কি ঢাল হবে এটা বের করার কি কোনো পদ্ধতি আছে কিনা সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তার আগে একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুতে আমাদের ঢাল কত? 0। এই বিন্দুতে ঢাল একটু বেড়েছে এবং এদিকে ঢাল আরো বেড়েছে। এদিকে খেয়াল করলে দেখবা ঢাল কিন্তু আমাদের উল্টা দিকে অর্থাৎ নেগেটিভ। এদিকে ঢাল আলো বেশি বাট এটা নেগেটিভ আকারে বেড়েছে, তাই না? তাহলে জিনিসটা আমরা অবজারভেশন থেকে বুঝতে পারলাম আমাদের ঢাল বা পরিবর্তনের হার এখানে একটু গেলেই অনেকটুকু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ পরিবর্তনের হার এদিকে অনেক বেশি যত এদিকে যাচ্ছে। তো এটাকে আমরা ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারি কিনা এটা বোঝার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই গ্রাফের উপর একটা বিন্দু নিব। তাহলে পি অফ এক্স ওয়াই একটা বিন্দু নিলাম। তাহলে এখানকার ঢাল যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি বলতো? এখানে আমরা এভাবে একটা ত্রিভুজ আঁকতে পারি না? তাহলে এই যে আমরা ত্রিভুজটা এখানে আঁকলাম, ত্রিভুজটা আঁকার উদ্দেশ্য কি ভাইয়া? এই যে থেটার মানটা বের করা, ট্যান থেটা বের করা। ট্যান থেটা মানে কি? y2 মাইনাস y1 আর x2 মাইনাস x1, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের x1 y1 বিন্দু আর এটা হচ্ছে আমাদের x2 y2 বিন্দু। ঠিক আছে? তাহলে এই যে আমাদের ত্রিভুজটার বিপরীত বাহু এটা অনুপাত, এটার পার্থক্য কত? এতটুকু। এই বাহুটার মান আর এই বাহুটার মান কত? এতটুকু। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের রেখা থেকে কিন্তু এই ত্রিভুজটা বের হয়ে গেছে, তাই না? তাহলে আমরা যদি ত্রিভুজটাকে আরেকটু ছোট করতে পারতাম, তাহলে যত আমরা ছোট করতে পারবো আমরা অ্যাকচুয়াল যে ঢালের মানটা সেটা বের করতে পারবো না। তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে? এই ত্রিভুজটাকে ছোট করা। তো এটা করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো যে বিন্দুটা নিয়ে আমরা কাজ করছি ওই বিন্দুটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এটা তো এক্স ওয়াই বিন্দু ছিল, তাই না? তাহলে এটা কি হবে? এক্স। এবং ওই বরাবর আমার ওয়াই এর মানটা কি হবে? ওয়াই, সিম্পল, এক্স এবং ওয়াই। এবং আমরা চাচ্ছি যে একদম ঠিক কাছাকাছি একটা বিন্দু নিতে। কাছাকাছি যদি একটা বিন্দু নিই তাহলে এই বিন্দুটা এখানে একদম কাছাকাছি যাবে, ঠিক কাছাকাছি এখানে একটা ওয়াই এর মান পাবো এবং সে অনুযায়ী একটা খুবই ক্ষুদ্র একটা ত্রিভুজ বানাতে পারবো। ক্ষুদ্র ত্রিভুজ হলে কি হবে? সেটা এতটাই ক্ষুদ্র হবে যে আমার যে মেন রেখা ছিল এই রেখার সাথে এই ত্রিভুজটা মিলে যাবে, যেটা আমাদের অ্যাপ্রক্সিমেট মানে একদম অ্যাকচুয়াল ঢালটা দিবে, তাই না? তো সেটা আমরা করলাম, আমরা ধরে নিলাম এখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করি, সেটা হচ্ছে লিমিট। লিমিটের আমরা ধরে নিলাম যে একটা চলক সেটা হচ্ছে এইচ, এইচ এর মান শূন্যের খুবই কাছাকাছি, মানে কি এইচ শূন্যের কাছাকাছি দিতে যাচ্ছে, অর্থাৎ 0.00001, মানে চলতে থাকবে, অনেকগুলো শূন্য আছে, ঠিক আছে? কিন্তু এক্স্যাক্টলি শূন্য নয়। কেন শূন্য নয় সেটা আমি পরে বলতেছি। তাহলে এই জিনিসটা মানে বুঝলা যে লিমিট এটার মানে হচ্ছে যে এইচ এর মান শূন্যের খুবই কাছাকাছি বাট একটু শূন্যের থেকে কম বা বেশি, ঠিক আছে? তো আমরা এখানে কি করলাম? এক্স প্লাস এইচ, তাহলে আমাদের এই বিন্দুটা ছিল কত? এক্স। পাশাপাশি খুবই খুবই কাছাকাছি, মানে এতটাই কাছাকাছি যে তুমি এটা দেখতে পারবে না, আমরা খুবই জুম করে এটা দেখতেছি, হ্যাঁ? তাহলে এই বিন্দুটা কি হবে বলো তো? এক্স প্লাস এইচ। এখন তোমরা বলো আমার কাছে যে ফাংশনটা ছিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এই ফাংশন মানে একটা মেশিন, এখানে আমি এক্স এর একটা মান দিব, ওয়াই এর একটা মান বা আউটপুট পাবো, তাই না? তাহলে আমরা এখানে কি বের করতে যাচ্ছি? আমাদের এখানে একটা কাল্পনিক ত্রিভুজ তৈরি হবে, যে কাল্পনিক ত্রিভুজের ট্যান থেটা আমরা বের করতে যাচ্ছি, অর্থাৎ ঢাল বের করতে যাচ্ছি, সেটা ইকুয়াল টু কি হবে? আমাদের এখানে আমরা কি করেছিলাম বলতো? এক্স টু মাইনাস এক্স ওয়ান করেছিলাম না? তাহলে এক্স টুটা কি? এখানে এক্স টু হচ্ছে এক্স প্লাস এইচ তে মাইনাস করতে হবে, তাই না? এক্স ওয়ানটা কি ছিল বলতো? এক্স ওয়ান হচ্ছে এখানে এক্স। এটা তো তাহলে মিলে গেল ভাইয়া। তাহলে আমি ওয়াই এর মানটা কিভাবে বের করতে পারবো? দেখো তো, ওয়াই মানে কি? এক্স এর মান যেটা আমরা চাচ্ছি সেটা যদি বসাই দিই তাহলে তো ওয়াই পেয়ে যাবো, তাই না? প্রথম ক্ষেত্রে আমাদের এক্স এর মান ছিল এক্স, পরে ছিল এক্স প্লাস এইচ। আমাদের যেহেতু ওয়াই টু লাগবে, তাহলে এই মানটাকে যখন আমরা এখানে বসাই দিব, এক্স এর জায়গায় যখন এক্স প্লাস এইচ বসাবো, এই যে মানটা আমরা পেলাম এই মানটাই হইতেছে কি? আমাদের ওয়াই টু এর মান। তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো? এক্স এর জায়গায় আমরা এক্স প্লাস এইচ বসাই দিলাম ফাংশনের ভিতরে, সেটাকে আমরা এভাবে দেখালাম। ওকে, এখন এটা তো গেল আমাদের ওয়াই টু এর মান। আমার এখন লাগবে কি? ওয়াই ওয়ান। ওয়াই ওয়ানটা কি? সিম্পলি আমরা ফাংশনের ভিতরে এফ অফ এক্স বসাই দিলাম। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত জিনিসটা, তাই না? আমাদের ঢালটা বের করতে হতো এবং খুবই ক্ষুদ্র করে আমরা নিয়েছি। এটা যে আমরা ক্ষুদ্র করে নিয়েছি এটা দেখানোর জন্য আমরা এখানে একটা কাজ করি, সেটা কি জানো? এখানে আমরা
ছোট্ট করে লিখে দিই কি লিমিট এইচ টেন্ডস টু 0। তাহলে দেখো তো এখান থেকে আমরা পরবর্তী লাইন কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে কি থাকলো, এটা কেটে গেলে এইচ থাকে আর উপরে কি থাকে, এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমি যদি এইচ এর মান 0 নিতাম তাহলে এটা একটা অসংজ্ঞায়িত হয়ে যেত না, তাহলে আনডিফাইন্ড হয়ে যেত। তাহলে আনডিফাইন্ড হলে কি সমস্যা হয় এবং অনির্ণায়ক অসংজ্ঞায়িতের মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, হ্যাঁ তোমরা এটা দেখে নিবা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে বুঝতে পারছো যে এক্স এইচ এর মান আমরা শূন্য নিতে পারি না, বাট শূন্যের খুবই কাছাকাছি যদি নিই তাহলে এটা অসংজ্ঞায়িত হচ্ছে না, আবার আমরা একটা খুবই ক্ষুদ্র ত্রিভুজ পাচ্ছি যার কারণে আমার ওই বিন্দুর ঢাল এবং ত্রিভুজের ঢাল মিলে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কোর কনসেপ্ট, আমাদের ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমরা যদি আমাদের কাছে যদি কোনো একটা ফাংশন থাকে তাহলে ওই ফাংশনের আমাকে যদি ডিফারেন্সিয়েশন বের করতে বলে, তো আমরা কি করি জানো, আমরা একটা নোটেশন ইউজ করি, একটা অপারেটর ইউজ করি, অপারেটরটাকে বলা হয়ে থাকে ডিফারেনশিয়াল অপারেটর, সেটা কি ডিডি এক্স, ঠিক আছে, ডিডি এক্স। এখন এটা হচ্ছে একটা অপারেটর। তোমরা একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, যে তোমার কাছে 5 আছে প্লাস লিখলা 6, তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই দুটো যোগ করলে কি হবে ভাই বলো তো, 11, তাই না? তো এই যে অপারেটর, এই অপারেটর নিজে নিজে কিছু করছে, নিজে নিজে কিছু করছে না, সে এই দুইটা সংখ্যার উপর অপারেট করছে। ঠিক সিমিলারলি ডিডি এক্স, এটাকে আমরা ডিডি এক্স বলি, ডিডি এক্স অফ ওয়াই বা ডিডি এক্স অফ এফ অফ এক্স, ঠিক আছে, এভাবে আমরা লিখি। যখন এটা লিখি এর মানে হচ্ছে এই অপারেটরটা এই ফাংশনের ঢাল নির্দেশ করছে, যে কোনো বিন্দুর ঢাল, বা এটাকে ডিফারেন্সিয়েট করছে। তাহলে ভাইয়া আমাদের টার্গেটটা কি ছিল, অন্তরীকরণ করা। তাহলে কোন একটা ফাংশন এফ অফ এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন সেটাকে আমরা কি লিখি, তাহলে ডিডি এক্স দ্বারা ওই জিনিসটাকে আমরা লিখে রাখি, ঠিক আছে। এই জিনিসটা তোমরা এভাবে চিন্তা করতে পারো, নিচে কি আছে দেখো, এক্স এর পরিবর্তন, আর এফ অফ এক্স মানে কি ওয়াই না, তার মানে কি ওয়াই এর পরিবর্তন, তাহলে এই জিনিসটাই তো ঢাল, আর সেটাই তো আমাদের অন্তরীকরণ ছিল, তাই না? তাহলে এটা ইকুয়াল টু আমরা সূত্র আকারে কিভাবে লিখি, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে হবে কি বলো তো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই নিচে হচ্ছে এইচ। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল সূত্র, কোনো একটা ফাংশন যদি আমাকে দেওয়া থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন বের করার, ঠিক আছে। তো এগুলো থেকে আমরা বিভিন্ন সূত্র প্রতিপাদন করি, ঠিক আছে, এগুলো আমরা ম্যাথে শিখবো, এগুলো আমাদের ফিজিক্সের বিষয় নয়। আমরা ওই প্রতিপাদন করার পরে যে সূত্রগুলো পাবো সেগুলো আমরা মুখস্থ করবো এবং সেগুলো তোমাদের দেখাবো কিভাবে মনে রাখতে পারো তোমরা। যেমন ধরো আমার কাছে এখানে একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেটা আমরা দেখাইছিলাম তোমাকে এখানে। তো দেখো তো এটাকে আমরা জানি আমাদের একটা সূত্র আছে, সেটা হলো এরকম, যে আমাকে এক্স টু দি পাওয়ার এন, যদি কোনো একটা ফাংশনে এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হবে জানো, এই এনটা দেখতে পাচ্ছ, এনটাকে সামনে নিয়ে আসতে হবে এবং এক্স টু দি পাওয়ার এন এর একটা মান কমে যাবে। তাহলে এই যে আমাদের ডিডি এফ অফ এক্স, ঠিক আছে, ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো ভাইয়া, এই যে 2 এক্স টু দি পাওয়ার 2, 2টা সামনে চলে আসবে এবং একটা যদি 2 কমে যায় তাহলে এক্স টু দি পাওয়ার 1। তার মানে আমাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের এই ফাংশনটার, তাহলে সেটা মান কত আসে, 2x। দেখো এর মানেটা কি, এর মানে হচ্ছে আমরা কোন একটা বিন্দুর x এর মান বসাই দিলে ওই বিন্দুতে ঢাল কত আমরা পেয়ে যাব। দেখো তো আমাদের যে আগের চিন্তা ভাবনা ছিল সেটার সাথে মিলে গেছে না। আমাদের এখানে কি বলছে, বলছে এই ফাংশনটার ঢাল হচ্ছে 2x। এটা কি সত্য কথা কিনা একটু দেখো তো, এটা হচ্ছে মূল বিন্দু, এখানে x এর মান কত 0 এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাল 0, তাহলে 0 যদি এখানে বসাও তাহলে দেখো তো ঢাল কত আসে, 0 আসে। এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু, তুমি এখানে 1 যদি বসাও তাহলে কত আসে বলো তো, এখানে একটা ঢাল পাবা 2। 2 নাম্বার বিন্দুতে যদি তুমি এখানে বসাও তাহলে ঢাল কত পাবে ভাইয়া, ঢাল কত পাবে ভাইয়া, 4 পাবা না? তাহলে দেখো তো ঢালটা একটু বেশি, এবং যত মান এখানে তুমি বাড়াচ্ছ x এর মান অনেক দ্রুত পরিমাণে দ্বিগুণ হারে আমার ঢালটা বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা চিত্র থেকে যা দেখছি এবং তাহলে আমাদের সূত্র এটা কি মিলে যাচ্ছে, তাই না? এই যে আমাদের সূত্রটা দেখলাম বেসিক সূত্র, আমাদের এই বেসিক সূত্র থেকে অনেকগুলো সূত্র আমরা বের করতে পারি। এই সূত্রগুলো আমি একে একে বলবো, তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে এবং এগুলো মুখস্থ করবা, ঠিক আছে। যেমন দেখো ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেটা তোমাদের আলোচনা করলাম, এক্ষেত্রে কি করবো ভাইয়া, এনটাকে সামনে নিয়ে আসবা এবং একটা এন অর্থাৎ একটা সূচকের মান কমাই দিবা, ঠিক আছে, এটা একটা সূত্র। আরেকটা হচ্ছে ডিডি এক্স অফ লন এক্স, এটা যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে ভাইয়া, লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x,
মজার বিষয় হচ্ছে e টু দি পাওয়ার x নামে আমাদের যে ফাংশনটা আছে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে পুনরায় ওই জিনিসটাকে পাওয়া যায়। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x সেম না? তাহলে a টু দি পাওয়ার x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এই যে অপারেটর, এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা, এটা হচ্ছে একটা ফাংশন, f অফ x এর একটা ফাংশন। তাহলে দেখো a টু দি পাওয়ার x তাহলে কি এটার মতো দেখতে, তাই ওটাকে বসাই দিবা। কিন্তু এখানে যেহেতু e এর জায়গায় a আছে, তাহলে আমরা এখানে কি দেব, গুণ করব কি দিয়ে, লন a দিয়ে। তো এগুলো তো গেল আমাদের অন্যান্য ফাংশনের ডিফারেন্সিয়েশন। সিমিলারলি আমাদের যে ত্রিগোণমিতি ফাংশনগুলো আছে না, তাদেরও ডিফারেন্সিয়েশন হয় বিভিন্ন। তো একটা জিনিস মনে রাখো ভাই, দেখো সাইনের সাথে কসের খুবই ভালো সম্পর্ক আছে, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, কস পাবো। তাহলে আবার কসকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া উচিত ভাইয়া, সাইন। কিন্তু এখানে তোমরা একটা প্যাটার্ন দেখতে পাবা, ডিফারেন্সিয়েশন করলে তুমি তাকে পাচ্ছ, বাট সামনে একটা কি চলে আসছে, নেগেটিভ। কারণ তুমি যখন উল্টা পথে আসবা তখন তোমাকে একটা নেগেটিভ চিহ্ন দিতে হবে। সিমিলারলি দেখো তো, ট্যান এবং কট এরা সম্পর্কযুক্ত জিনিস না? তাহলে ট্যানের ক্ষেত্রে যা ঘটবে কটের ক্ষেত্রে তার উল্টা জিনিসটা ঘটবে। যেমন ট্যান এক্সকে যদি তোমরা ডিফারেন্সিয়েট করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে কি, সেক স্কোয়ার এক্স। তাহলে কট এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া উচিত, কসেক স্কোয়ার এক্স, তাই না? কিন্তু এখানে একটা কি হবে, মাইনাস। যেমন এখানে মাইনাস হয়েছিল ঠিক এখানে একটা মাইনাস হবে। এখানে একটা প্যাটার্ন দেখতে পাবা, তাই না? এবার আসো সেকের ক্ষেত্রে, তুমি যখন সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করবা তখন তুমি সেক এক্স পাবা, কিন্তু সে একাই থাকতে পছন্দ করে না, তার সাথে কাকে নিয়ে আসবে, ট্যান এক্সকে নিয়ে আসবে। দেখো সেকের সাথে ট্যানের সম্পর্ক যেমন ছিল এখানে একটা আছে। তাহলে ডিডিএক্স অফ সেক এক্স যদি থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে আমি যেটা বলেছিলাম যে সিমিলারলি কসেক এক্সও একই রকম কাহিনী ঘটাবে, কিন্তু দেখো এই যে কো কো আর এই যে কো, এরা কি ঘটনা ঘটাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে না? এখানে একই নেগেটিভ হবে। তাহলে কসেক এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কসেক এক্স ইন্টু কট এক্স, সামনে একটা কি হবে, মাইনাস চিহ্ন। এখন এখানে একটু কমপ্লিকেটেড কয়েকটা জিনিস আছে, বাট এগুলো আমরা ইজিলি মনে রাখতে পারবো। তুমি এভাবে চিন্তা করতে পারো, দেখো এটা হচ্ছে আমাদের সূত্র, সূত্রগুলো তোমার ডাইরেক্ট মনে রাখতে পারলে খুবই ভালো, বাট আমি মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে এটা, যেহেতু ইনভার্স আছে, ইনভার্সকে তোমরা এইভাবে অনুপাত আকারে চিন্তা করো, 1/বাই আকারে চিন্তা করবা, ঠিক আছে? এবার দেখো সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কস এক্স। তাহলে নিচে তুমি কস এক্স বসালা, কিন্তু তোমার এই যে সাইন এক্সটা ছিল আসলে এক্স, কল্পনা করো। তাহলে কস এক্সকে কিভাবে আমি সাইনে নিয়ে যেতে পারি বলো তো? এই জিনিসটাকে এভাবে করতে পারি না, রুট ওভার কস স্কোয়ার এক্স লিখতে পারি। আবার এখানে আমরা কি লিখতে পারি, 1 - সাইন স্কোয়ার এক্স, তাই না? আর সাইনকে যেহেতু আমরা এক্স হিসেবে তুলনা করেছি, তাহলে এখানে যদি এক্স বসায় দাও তাহলে আলটিমেটলি এটা কি আসে, 1/1 - এক্স স্কোয়ার। আর এটাই হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তোমরা এভাবে জিনিসটাকে মনে রাখতে পারো। সিমিলারলি ট্যান ইনভার্স কিসে কি করবা, 1/, ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো, সেক স্কোয়ার এক্স। কিন্তু আমাকে তো ট্যান ইকুয়াল টু আমরা এক্স ধরেছি, তাহলে সেককে কিভাবে ট্যানে নিয়ে যেতে পারি বলো তো? সেক স্কোয়ার এক্স মানে কি, 1 + ট্যান স্কোয়ার এক্স। তাহলে ট্যান যেহেতু এক্স, তাহলে এটা যদি এখানে বসায় দাও তাহলে কি হবে, 1 + এক্স স্কোয়ার এক্স। দেখো এটাই হচ্ছে, আমরা যদি আমরা ট্যান ইনভার্স এক্স এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, 1 + এক্স স্কোয়ার। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে তোমরা এখানে যে জিনিসপাতিগুলো শিখলা না, এখান থেকে কিন্তু জিনিসটা চলে আসতেছে। সিমিলারলি সেক ইনভার্স এক্স কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন ভাইয়া, দেখো ইনভার্স আছে তাহলে 1/, সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেক এক্স ট্যান এক্স। তো সেক যেহেতু এখানে এক্স, একটা এক্স তো পেয়ে গেছি ভাই এখানে, এখন ট্যানকে আমাকে সেকে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে পারি ভাইয়া, তাহলে ট্যানকে যদি আমরা রুটের ভিতর নিয়ে আসি তাহলে ট্যান ইনভার্স এক্স হয়। আর ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিখতে পারি সেক স্কোয়ার এক্স -1। এখন সেক স্কোয়ার ইকুয়াল টু এক্স ছিল, তাই না? তাহলে এটা এক্স স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি এটা কি হওয়া উচিত ছিল, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার -1। দেখো তো আমাদের এটার ফর্মুলাটা বলতেছে না, একদম মিলে গেছে, তাই না? তো আমরা এভাবেই জিনিসপাতিগুলো মনে রাখতে পারবো। এগুলো এখন মানে বোঝার তেমন কিছু নাই, যেভাবে মনে রাখা সহজ তোমাদের শিখাই দিলাম। এগুলো ডেরিভেশন আমরা ম্যাথে শিখবো পরবর্তীতে ক্যালকুলাস চ্যাপ্টারে যে। তা চলো আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো এখানে আমার একটা ফাংশন আছে, এটা একটা ধ্রুব সংখ্যা, তাই না? একটা জিনিস খেয়াল করো তো, একটা ধ্রুব সংখ্যা যদি আমরা লিখি তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এ মানে কি, ওয়াই ইকুয়াল টু এ। তাহলে ওয়াই এর একটা নির্দিষ্ট মান যদি বিশিষ্ট একটা যদি আমরা রেখা চিন্তা করি, তার মানে সেটা কি হবে, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। তাহলে তুমি বলো তো এক্স অক্ষের সমান্তরাল একটা রেখার ঢাল, কোনো ঢাল আছে কি, এটা তো একটা সমতল ভূমি, তাই না? তাহলে ঢাল কি হবে, 0। তাহলে এক্স্যাক্টলি এই জিনিসটাই হবে যে কোনো একটা ধ্রুব সংখ্যা
কোনো একটা ধ্রুবক সংখ্যাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে সেটা মান কত হয়? 0। এটা মনে রাখবে আজীবন। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো তো ভাইয়া এখানে দুইটা পার্ট আছে। যখন দুইটা পার্ট থাকবে, আমরা আমাদের সূত্রের দিকে যদি তাকাই, দেখো দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে এবং তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলাম যোগ, পরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করব। সিমিলারলি যদি দুটো বিয়োগ থাকে, একইভাবে প্রথমটাকে আলাদা করে ডিফারেন্সিয়েশন মাইনাস পরেরটাকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তো দেখো আমাদের ওরকম একটা উদাহরণ এখানে চলে এসেছে। তাহলে আমরা প্রথমে এই এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করি ভাইয়া। এই ডিফারেন্সিয়েশনটা আমরা জানি না, একটু আগে তো শিখলাম তাই না? এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এন আর একটা এন কমে যায়। তো চলো আমরা সেটা করি। এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথমে আমাকে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে আমাকে 7 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো তো এক্স টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5 সামনে চলে আসবে এবং 1 কমে যাবে। তাহলে 5 এক্স টু দি পাওয়ার 4। আর এটা তো একটা ধ্রুব সংখ্যা, একে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0। তাহলে আলটিমেটলি এটা অ্যান্সার কি হবে? এক্স 5 এক্স টু দি পাওয়ার 4। সিমিলারলি দেখো তো এখানে দুইটা আলাদা আলাদা ফাংশন আছে না? তাহলে আমরা এটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করব। প্রথমে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? এটাকে, এবং পরবর্তীতে আমরা ডিফারেন্সিয়েশন করব ln x কে। তো একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে x টু দি পাওয়ার 3 আছে এবং তার আগে একটা সহগ আছে। যদি আমাদের x আর x মিলে যায় আর যদি সহগ থাকে, তো সহগটাকে আমরা আলাদা করে লিখে নিই। এখন দেখো তো x টু দি পাওয়ার 3 এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? 3 সামনে চলে আসবে এবং 1 কমে যাবে, তাই না? এবার প্লাস, প্লাস চিহ্ন দিলাম এবং ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1/x। তাহলে বলো তো এই পুরা জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া? 21x স্কোয়ার প্লাস 1/x। ওকে, ইজি জিনিস। এখন দেখো আমরা এই দুটো সূত্র তো অলরেডি শিখে গেছি। এখন কাহিনী হচ্ছে ভাইয়া, যদি আমার কাছে দুটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে এই পুরা জিনিসটার ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? খুব ইজি, তোমরা একে একে ধরবা এবং ডিফারেন্সিয়েশন করে ফেলবা। মানে ধরো আমি এখানে কি করলাম? ইউ কে রেখে দিলাম, এন্ড প্রথমে আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করলাম এক্স এর সাপেক্ষে। ওকে, দেন প্লাস, যেহেতু আমরা প্রথমে ইউ কে রেখেছিলাম এবার ভি কে রাখবো, দেন ইউ কে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। ওকে, ইজি জিনিস। মানে একটাকে তোমরা ধরবা, দিয়ে অপর একটাকে ডিফারেন্সিয়েশন করবা, পরের বার অল্টারনেট করে ফেলবা। এটা হচ্ছে যখন গুণ আকারে থাকবে। কিন্তু ভাইয়া যখন ভাগ আকারে থাকবে তখন আমরা কি করব? ভাগ আকারে থাকলেও কোনো অসুবিধা নাই, ইজি। দেখো নিচে যে অংশটা থাকবে, হরে যে থাকবে, সে হচ্ছে একটু এখানে স্পেশাল লোক। তাই আমরা তাকে কি করব? তাকে এখানে বর্গ করে দেব। তো যাকে বর্গ করলাম তাকে একটু রেস্ট দিব, এখানে রেখে দিলাম। অ্যান্ড দেন এখন বাকি থাকলো কে? ইউ। তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন করো। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, আমরা এই যে যখন গুণের ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম? প্লাস। তাহলে ভাগের ক্ষেত্রে এখানে কি ইউজ করতে ইচ্ছা করছে? মাইনাস, তাই না? মাইনাস করলাম। এখন দেখো উপরে আমরা প্রথমে কাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম? ইউকে। তাহলে এবার ইউকে আমরা রেস্ট দিব, দেন আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করব। এই যে তোমাদের একটা স্টোরি আকারে এটা মনে রাখালাম, এভাবে তোমরা ইজিলি এই জিনিসটাকে মনে রাখতে পারবা। তোমাদের এখানে আর অন্য কিছু করার দরকার নাই। এই যে সূত্রগুলো শিখালাম এবং আগের পৃষ্ঠায় এগুলো নোট করবা, এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো আমাদের পরবর্তীতে আংশিক ডিফারেন্সিয়েশনে কাজে লাগবে। দেখো অলরেডি আমার একটা উদাহরণ চলে এসেছে। উদাহরণে কি? উপরে একটা ফাংশন আছে এক্স স্কোয়ার আর নিচে কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ভাই এটা ডিফারেন্সিয়েশন করা কিভাবে করতে হবে সেটা তো আমরা অলরেডি শিখে গেলাম, তাই না? ইজি জিনিস। তাহলে আমরা কি করব? আমাদের যে হর আছে সেই হরটাকে আমরা বর্গ করব, দেন তাকে রেস্ট দিব, বাকি যে থাকবে তাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, তাই না? কি আছে? এক্স স্কোয়ার, দেন এখানে একটা মাইনাস চিহ্ন দিব। এন্ড একইভাবে এখন আমরা এক্স স্কোয়ারকে রেস্টে দিব, দেন ডিফারেন্সিয়েশন করব ই টু দি পাওয়ার এক্স কে। এখন ভাইয়া আমরা তো জানি এক্স টু দি পাওয়ার 2 এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স তো থাকলো অ্যান্ড 2 সামনে চলে আসলো ইন্টু এক্স, তাই না? নিচে তো আমাদের ই টু দি পাওয়ার 2x তো আছে, তাই না? আমাদের স্কোয়ার করে যেটা পেলাম। এখন দেখো উপরে কি আছে? উপরে এক্স স্কোয়ার ছিল। এখন ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? আমরা তো অলরেডি সূত্র শিখেছি। কি হয়? ই টু দি পাওয়ার এক্সই থাকে, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি পাই? এখান থেকে দেখো কাটাকাটি যদি আমরা করি, উপরে হচ্ছে তোমার 2x ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, নিচে হচ্ছে ই টু দি পাওয়ার। তো এখানে যে ই টু দি পাওয়ার 2x তোমরা লক্ষ্য করতেছো, থেকে আমরা কিন্তু কাটাকাটি করে ই টু দি পাওয়ার এক্স এর উপর নিচে কাটাকাটি করে তোমরা করতে পারো। ওকে, আমি এটাকে এভাবে রেখে দিচ্ছি। এরপরে দেখো আমাদের এখানে কি আছে? এখানে একটা মজার বিষয় আছে। আমরা সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন তো শিখলাম ভাইয়া, তাই না? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স। কিন্তু ভাইয়া এখানে তো আমাদের এক্স নাই, এখানে কি আছে? এক্স এর জায়গায় 3x প্লাস 2 আছে। তাহলে আমরা এখানে কি করব ভাইয়া? ইজি জিনিস। যেহেতু আমাদের এখানে যেটা লাগবে সেটা যেহেতু এখানে নাই,
তা আমরা যে কাজটা করব, আমরা এটাকে এক্স ধরে নেব। এক্স ধরে নিয়ে আমরা আগে ডিফারেন্সিয়েশনটা করব। তাহলে বলো তো, যদি এখানে সাইন এক্স থাকতো তাহলে তার ডিফারেন্সিয়েশন কি হতো? কস এক্স। কিন্তু এখানে কি আমার এক্স ছিল? এক্স তো ছিল না, কি ছিল? এক্সের জায়গায় 3x প্লাস 2 ছিল। তাহলে আমরা এখানে কি বসাবো? 3x প্লাস 2। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা এখানে কাকে এক্স বলেছি? 3x প্লাস 2কে এক্স বলেছি, কিন্তু সে কি এক্স? সে তো এক্স না। তাহলে এখন কি করব? যেহেতু ভুল করে তাকে এক্স বলেছি, তাহলে আমরা গুণ করে ওই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করব যাকে আমরা এক্স বলেছিলাম, তাই না? তাহলে এখানে তো আমরা প্রথমে তো পেলাম cos 3x প্লাস 2। এখন যাকে আমরা ভুল করে এক্স বলেছিলাম তাকে আবার ডিফারেন্সিয়েশন করে ফেলবো। দেখো তো, এখানে যেহেতু 3 আকারে গুণ আছে, তাহলে 3 তো থাকলো, x এর ডিফারেন্সিয়েশন কি হবে ভাইয়া? দেখো তো, এই জিনিসটা খেয়াল রাখো। ddx অফ x, x এর মান কত? 1। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? 1 সামনে চলে আসলো, এবং 1 যদি কমে যায় তাহলে কি থাকবে? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তো আলটিমেটলি কি থাকে? 1। তার মানে মনে রাখবা যে কোন একটা ফাংশনকে যদি ওই ddx আকারে, যদি x কে ddx আকারে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের কি হবে? মান 1 হবে। তাহলে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, প্লাস এটা তো ধ্রুব সংখ্যা, ডিফারেন্সিয়েশন মান কত? 0। তো আলটিমেটলি এটা মান কত আসে? 3 cos 3x প্লাস 2। দেখো আমরা পেরে গেছি। পরেরটা খেয়াল করো, এখানেও দেখো দুইটা ফাংশন একসাথে আছে, তাই না? আমরা এই তো ln 2x প্লাস 4 এর ডিফারেন্সিয়েশন কি হবে এটা তো আমরা জানি না, কিন্তু এটা জানি যে ln x এর ডিফারেন্সিয়েশন কি হবে। তো আমরা যে কাজটা করব, এই জিনিসটাকে x ধরে নেব। তো এই জিনিসটাকে যদি x ধরে নিই, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো? 1/x। কিন্তু এটা তো x ছিল না, এটা কি ছিল? 2x প্লাস 4। তাহলে যাকে আমরা x ধরেছি তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করে গুণ করে দেব। তো ইজি জিনিস, তাই না? 1 ডিভাইড বাই 2x প্লাস 4 এখানে থাকলো। তাহলে 2x কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো তো 2 এর জায়গায় থাকলো সহগ আকারে, x এর ডিফারেন্সিয়েশন 1, যেটা আমরা এখানে দেখলাম। ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কত? 0। তো আলটিমেটলি কি থাকলো? 2 ডিভাইডেড বাই 2x প্লাস 4। তাহলে এটা কি হয়? 1 ডিভাইডেড বাই x প্লাস 2। তাহলে দেখো, এই যে তোমাদের দ্রুত এতগুলো জিনিস দেখালাম, এগুলো আসলে ফিজিক্সের পার্ট না, এগুলো আমরা ম্যাথের পার্ট, বাট ফিজিক্সে আমরা এগুলো অ্যাপ্লাই করি। এই যে তোমাদের ইজিলি একটা জিনিস দেখালাম যে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন থাকলে কিভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা একটা নিয়ম আছে। এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় থাকে তোমার চেইন রুল। আমরা এই চেইন রুলটাকে একটা সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করলাম। চেইন রুলের মাধ্যমে কিন্তু আমরা এগুলো করে ফেলেছি, ঠিক আছে? এগুলো তোমার বিস্তারিত ম্যাথে শিখবা। এখন দেখো, তো আমরা ওটা করে ফেললাম ভাইয়া, এখন একটা কঠিন ম্যাথ করব। হ্যাঁ, এটা কি কঠিন? না, এখানে সাইন ইনভার্স এক্স, তারপর আবার 2x, তারপর আবার 2 দি পাওয়ার 3। বা এখানে কি ঘটনা ঘটছে কিছুই বুঝছি না। খুব ইজি জিনিস, দেখো, এই জায়গার বদলে যদি একটা বড় করে x⁻³ থাকতো তাহলে পারতাম না? জি ভাইয়া পারতাম, তখন 3x² হয়ে যেত, তাই না? তো ওই জিনিসটাই আমরা করব সিম্পলি 3x²। কিন্তু বলো তো, আমরা যাকে x ধরেছি সে কি আসলে x? না। তাহলে x এর যাকে আমরা ধরেছি তাকে সে জায়গায় বসাই দিতে হবে। সেটা কে ছিল? সাইন ইনভার্স 2x। এখন বলো তো, কাকে x ধরেছিলাম? এই সাইন ইনভার্স 2x না? তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে এই যে সাইন ইনভার্স 2x ছিল তাকে ডিফারেন্সিয়েশন করা, তাই না? তো এই পাশে কি থাকবে? এই পাশে থাকবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স 2x হোল স্কোয়ার। তাহলে এই অংশটুকু ডিফারেন্সিয়েশন কি হবে? বলবা যে ভাইয়া, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন পারি, বাট সাইন ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে সেটা তো আমরা পারি না। তাহলে কি করা যায় ভাই? এটাকে x ধরে নাও। তাহলে বলো তো, সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি ছিল? আমরা শিখেছি না, √1 - x²। কই আমাদের সূত্রটা? এই যে দেখো, এটা ছিল না আমাদের সেই জিনিসটা, তো সেটা আমরা বসাই দিলাম। ইজি জিনিস। কিন্তু ভাইয়া, আমার তো এখানে x ধরে করেছি, কিন্তু এখানে তো x না, এখানে আছে 2x। তাহলে আমাদের সিম্পল কাজ কি থাকবে? আমাদের সিম্পল কাজ থাকবে 2x কে আবার ডিফারেন্সিয়েশন। কিন্তু আমাদের এখানে যেহেতু x এর জায়গায় 2x আছে, তাই আমরা যে কাজটা করব, 1 ডিভাইড বাই √1 - 2x হোল স্কোয়ার, মানে কি 1 ডিভাইডেড বাই √1 - 4x²। √1 - x², আর এখানে থাকলো কি 2। তাহলে 2 এর সাথে 3 গুণ হলে কি হয়ে যাবে? 6। তাহলে 6 সাইন ইনভার্স 2x হোল স্কোয়ার ডিভাইড বাই √1 - a²। আমরা কিন্তু অনেক কঠিন একটা ম্যাথ, এটা ম্যাথে কিন্তু তোমার পরীক্ষায় চলে আসে, ওইরকম ম্যাথ আমরা অলরেডি শিখে ফেললাম। তাহলে এই যে এতক্ষণ আমরা কাহিনী করলাম, সেখানে আমরা কি ইউজ করেছি বলতো? টোটাল ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা ddx বলে থাকি, ddx অফ f of x বা সাইন ইনভার্স x⁻³ কিন্তু আমরা এখন আমাদের ম্যাথের মানে ফিজিক্সের ভেক্টর ক্যালকুলাসে আমরা মেইনলি যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে আংশিক অন্তরীকরণ বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সেখানে আমরা একটা নতুন জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ডেল।
যে একের মতো দেখতে, হ্যাঁ সেটা আমরা আসতেছি। বাট এই আংশিক অন্তরীকরণ বুঝতে হলে তোমাদের একটা ছোট্ট জিনিস বুঝতে হবে। খেয়াল করো তো ভাইয়া, এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার পরাবৃত্তের যে সমীকরণ, এখানে আমাদের চলক কয়টা? এখানে চলক একটাই না, চলকটা কি? এক্স এর চলক, তার জন্য আমরা ফাংশনটাকে কি লিখেছি? এফ অফ এক্স। এখন এই জিনিসটার দিকে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এখানে কি কি চলক আছে দেখো তো? এক্স একটা চলক আছে, ওয়াই একটা চলক আছে, জেড একটা চলক আছে, অর্থাৎ এখানে আমাদের তিনটা চলক আছে, তাই না? এই যে তিনটা চলক আছে, সেজন্য আমরা ফাংশনটাকে কিভাবে লিখেছি? এফ অফ এক্স ওয়াই জেড। তো এরকম এখানে যদি আমি টি বসাতে পারতাম, এখানে পি বসাতে পারতাম, এক্স ওয়াই জেড অনেক কিছু বসাতে পারতাম, তাই না? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে একাধিক চলক বিশিষ্ট ফাংশন। এটা তো আমরা এখন পর্যন্ত বুঝলাম। তো এখন প্রবলেমটা যেটা হলো, এই যে ভাইয়া এটার পরিবর্তন শুধুমাত্র এক্স এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? এক্স এর মান বাড়লে এই ফাংশনের মান বাড়ে, এক্স এর মান কমলে এটা মান কমে, বা এক্স এর কোনো একটা পরিবর্তনের সাথে এটা পরিবর্তন হয়। কিন্তু দেখো তো ভাইয়া, এই ফাংশনটার মান বা আউটপুট এক্স এর উপর ডিপেন্ড করে, ওয়াই এর উপর ডিপেন্ড করে এবং জেড এর উপর ডিপেন্ড করে। আমি চাচ্ছি যে ওয়াই এবং জেড যে মানগুলো আছে এগুলো চেঞ্জ হবে না, এগুলো কনস্ট্যান্ট আকারে থেকে যাবে। ধরো ওয়াই এর মান 1, জেড এর মান 2 আকারে আমি রেখে দিলাম। আমি চাচ্ছি এক্স এর মান যখন আমি চেঞ্জ করব, কমাবো বা বাড়াবো, তখন আমার আউটপুটে কীরকম চেঞ্জ হবে বা এটার হারটা কেমন হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা কেমন হবে সেটা বের করতে। তো সেটাকে তো আমরা এভাবে লিখতে পারি না, এটা মানে হচ্ছে টোটালটার উপর আমরা এটা বসাচ্ছি। সেজন্য আমরা যে কাজটা করি, আমরা এখানে ডেল আকারে রাখি, ঠিক আছে? ডেল ডেল এক্স অফ এফ, অর্থাৎ এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ যখন আমরা করি, তখন আমরা ধরে নিই ওয়াই এবং জেড এরা কি? এরা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, শুধুমাত্র চলক হচ্ছে এক্স। যেমন আমরা ওয়াই ইকুয়াল টু, যেটা আমরা করেছিলাম কি বলতো, 2x প্লাস 2 এর যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম, 2কে যেভাবে আমরা কনস্ট্যান্ট আকারে ট্রিট করেছিলাম, যখন আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তখন ওয়াই এবং জেডকে সিমিলারলি আমরা ট্রিট করব, একইভাবে আমরা কাজ করব। দেখো তো এখানে কি হয়, যখন আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক ডিফারেন্সিয়েশন করি, তখন কি লিখতে পারি? ডেল ডেল ওয়াই অফ এফ, ডেল ডেল জেড অফ এফ, এটাকে আমরা ডেল আকারে রাখি, ঠিক আছে? তাহলে ডি এর জায়গায় সিম্পলি আমরা ডেল যখন ইউজ করব, তখন সেটা হবে আংশিক। তো এই যে আমরা বললাম ভাইয়া, আমরা এটাকে আমরা কনস্ট্যান্ট আকারে ধরে নিচ্ছি, তো চলো দেখি কিভাবে জিনিসটা কাজ করে। তাহলে এই জিনিসটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করছি, আংশিক ডিফারেন্সিয়েশন, ডেল ডেল এক্স কাটটা করছি যে এফ অফ ওই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তাহলে ডিফারেন্সিয়েশনটা কী হবে ভাইয়া দেখো তো? প্রথমত আমাকে এটাকে এর সাথে ডিফারেন্সিয়েশন করতে হবে, দেন এর সাথে, দেন এর সাথে। খেয়াল করো এখানে এক্স এর সাথে ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হয় আমরা তো জানি, উপরেরটা নিচে চলে আসবে এবং 1 কমে যাবে, তাহলে 2x হয়ে গেল। এখন খেয়াল করো এক্স এর সাথে কে আছে? ওয়াই আছে। এই যে ওয়াই, এই ওয়াইটাকে তো আমরা কনস্ট্যান্ট আকারে রাখতেছি, অর্থাৎ সে এখানে সহগ, যেহেতু সহগ তো তাকে ওইভাবে রেখে দিলাম। তাহলে এখন দেখো তো, ওকে রেখে দিলাম, তারপর বাকি থাকলো কি? এক্স। এক্স এর ডিফারেন্সিয়েশন কত হয়? আমরা তো অলরেডি শিখেছি এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1। এখন চিন্তা করো, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, জেড হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই জেড কি? দুইটা মিলে একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে ভাইয়া? 0। তাহলে এটা মান কত হয়? 2x প্লাস ওয়াই। তাহলে যখন আমরা এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করব, বা যেটাকে আমরা বলি আংশিক অন্তরীকরণ করব, তখন সেটা মান কত আসছে? এটা, তাই না? এখন দেখো, আমরা যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম আংশিক, তাহলে সেটা কি হতো? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যদি আমরা ওয়াই এর সাপেক্ষে করতাম, সিমিলারলি এক্স এবং জেডকে আমরা কনস্ট্যান্ট আকারে ট্রিট করব। তাহলে এখানে এক্স আছে, এক্স স্কোয়ার, তো নিচেটা একটা কনস্ট্যান্ট, তার যদি বর্গ হয় সেও একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0। এখন এখানে দেখো আমাদের এই যে ওয়াই, ওয়াই এর সাথে এক্স আছে, তো এক্স তো কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট সহগ আকারে কাজ করবে, তো সহগটাকে ওই জায়গায় বসাই দিলাম। তাহলে ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয় ভাইয়া? 1। এখন এখানে চিন্তা করো, এখানে ওয়াই আছে, ওয়াই এর সাথে জেড, তাহলে জেড এখানে আমাদের একইভাবে কনস্ট্যান্ট, অর্থাৎ সহগ আকারে কাজ করবে, তাহলে সাকে এখানে বসাই দিলাম। এখন ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1। তাহলে এটা মান কত আছে? এক্স প্লাস জেড। এখন আমাদের বাকি থাকলো কি ভাইয়া? জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, ঠিক আছে না? পার্সিয়াল ডিফারেন্সিয়েশন। তো একইভাবে আমরা এখানে কি করব? যেহেতু জেড এর সাপেক্ষে আমরা চিন্তা করছি, তাহলে এক্স এবং ওয়াইকে আমরা কি চিন্তা করব? এক্স এবং ওয়াইকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করব। তাহলে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে দুটারই ডিফারেন্সিয়েশনের মান কত হবে ভাইয়া?
জিরো। তাহলে এখানে জেড এর সাথে ওয়াই যেহেতু আছে, তাহলে ওয়াই কনস্ট্যান্ট সহগ আকারে কাজ করবে। তাহলে তাকে এখানে বসাই দিব, এবং জেড এর সাথে জেড কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়ান হয়। তাহলে এটা মান কত হবে, ওয়াই। তাহলে বুঝতে পারলা, এরকম ভাবে যখন একটা জিনিস থাকবে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কিভাবে করতে হয়, সেগুলো কিন্তু আমাদের বেসিক সূত্রগুলো থেকে শিখে গেছি, তাই না? এখন আসছে আমাদের অ্যাকচুয়াল জিনিসটা, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসে আমাদের তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে ডাইভারজেন্স এবং আরেকটা হচ্ছে কার্ল। এগুলো কি, এগুলো আমরা সামনে আজ আনতেছি। তো ভেক্টর ক্যালকুলাস আমরা যে কাজগুলো করি ভেক্টরে, সে সবগুলো করে একটা ফিল্ডের উপর, একটা ক্ষেত্রের উপর। এখন বলবো ভাই, ফিল্ড বা ক্ষেত্রটা কি? ফিল্ড বা ক্ষেত্র বোঝার জন্য একটা সিনারিও চিন্তা করো। ধরো তুমি একটা ঘরের মধ্যে আছো, এটা হলো আমাদের সে ঘরের একটা কর্নার, ঠিক আছে? এর একটা আমরা ঘরের মধ্যে আছি। এই যে আমরা ঘরের ভিতরে আছি, এই ঘরের একটা কর্নারে আমার এসি আছে। তো তোমরা যারা এসি বা ফ্যানের বাতাস খেয়েছো তারা জানো, ঠিক এসির আশেপাশের অঞ্চলটাতে কি থাকবে, বেশি বাতাস থাকবে, বেশি ঠান্ডা থাকবে। এই দূরের গুলো কি হবে, গরম। তাহলে এই পুরা ঘরটার বিভিন্ন বিন্দু আছে। এই বিন্দুটা কি, এই বিন্দুটা হলো 1 0 0 বিন্দু, তাই না? এই বিন্দুটা কি, এটা হচ্ছে 0 1 0 বিন্দু। এরকম বিভিন্ন বিন্দু আছে না আশেপাশে? তো বিভিন্ন বিন্দুতে আমার এই টেম্পারেচার, আমরা যদি এখন তাপমাত্রা পরিমাপ করি, বিভিন্ন হবে না? তাহলে পুরো জিনিসটা একটা ক্ষেত্র তৈরি করছে। এই জিনিসটা কি আমরা চিন্তা করতে পারো? মনে করো আমি উপর থেকে ঘরটাকে তাকাচ্ছি এবং এসিটা আমার এখানে আছে। টেম্পারেচার যেখানে কম সেটাকে আমরা এ কালার দিচ্ছি, টেম্পারেচার যেখানে বেশি সেখানে আমরা নীল কালার দিচ্ছি। তাহলে দেখো, বিভিন্ন পয়েন্টে আমার টেম্পারেচার বিভিন্ন ধরনের না? তাহলে এই যে কোন জায়গায় কোন ধরনের টেম্পারেচার, এটা দিয়ে আমাদের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এটাকে আমরা বলি ফিল্ড। এখন খেয়াল করো তো, থাকে দিক থাকে না? তাহলে যে ক্ষেত্রটা তৈরি হয় শুধুমাত্র স্কেলার রাশি দিয়ে, তাকে আমরা বলে থাকি কি, স্কেলার ক্ষেত্র। তাহলে তাপমাত্রা যে ক্ষেত্র, সেটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। দেখো, তাপমাত্রা ক্ষেত্রে যদি সমীকরণ আমরা বানাই দিই, যে মনে করো আমরা আহ, পরীক্ষা করে দেখলাম যে আমার এই ঘরে কোন জায়গায় কত তাপমাত্রা হবে কোন পয়েন্টে, সেটা এই সমীকরণ থেকে বের করা যায়। অর্থাৎ ধরো আমি যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, এটা যদি আমাদের মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দুতে আমাদের টেম্পারেচার কত হবে সেটা আমরা এই ফাংশন থেকে বের করতে পারি। সেটা কত বলতো, 0 0 0। আলটিমেটলি কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আবার মনে করো যে আমরা জিরো বিন্দুতে না নিয়ে আমরা দেখলাম যে আচ্ছা 1 1 1 বিন্দু তে আমাদের টেম্পারেচার কত, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান যদি বসাই 1, তাহলে 2 × 1 = 2, 3 × 1 = 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হলো, 6 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা এই সমীকরণ থেকে আমাদের এই ফিল্ডের কোন জায়গায় কত টেম্পারেচার বের করে ফেলতে পারছি। এবং এটা যেহেতু একটা স্কেলার মান, তাই এই ফিল্ডটাকে আমরা কি বলছি, ফিল্ডটাকে আমরা বলছি স্কেলার ক্ষেত্র বা স্কেলার ফিল্ড। ঠিক আছে? আর এই যে স্কেলার ফিল্ড নিয়ে আমরা আলোচনা করলাম, এই স্কেলার ফিল্ডের উপর আমাদের কাজ হবে কি, স্কেলার ফিল্ড নিয়ে কাজ করে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। ঠিক আছে? এটা আমরা সামনে আসতেছি। আর আমাদের ভেক্টর ফিল্ডে ডাইভারজেন্স এবং কার্ল কাজ করে। তো ভেক্টর ফিল্ডটা কি একটু বোঝার চেষ্টা করো। দেখো তো ভাইয়া, এটা তোমার মনে করো যে তোমরা সবাই পানির দেখেছো না, পানির নল। তো মনে করো পানির নলটা যদি তোমরা ওপেন করে দাও, তাহলে এখানে পানি বের হবে, তাই না? তো পানিটা এভাবে কিভাবে বের হয়, এরকম ভাবে বিচ্ছুরিত হয়। তাহলে দেখো, ওই যে পানিটা বের হচ্ছে, এই পানিটা কোন জায়গায় কত ভেলোসিটি, সেটা নির্দেশ করার জন্য আমরা একটা ভেক্টর ক্ষেত্র তৈরি করতে পারি, তাই না? এখান থেকে যদি পানিটা পড়ে, এখানে একটা ক্ষেত্র তৈরি হবে না, এটা একটা 3D ক্ষেত্র তৈরি হবে। তো বিভিন্ন পয়েন্টে পানির দিক আছে এবং তার মান আছে। এখানে ভেলোসিটিটা একটু কম এবং দিক একটা, এখানকার ভেলোসিটি দেখো এত এবং তার দিক হচ্ছে এদিকে। তো এরকম ভাবে পানিগুলো কোন দিকে তার ভেলোসিটি থাকবে, ভেলোসিটির কি আছে দেখো তো, ওই বিন্দুতে একটা মান আছে এবং দিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন এই জিনিসটাকে আমরা এভাবে নির্দেশ করলাম, অর্থাৎ এটা এই যে আমার যে কোন জায়গায় কত ভেলোসিটি, অর্থাৎ বেগের মান কত এবং দিক কত, সেটাকে আমরা একটা ভেক্টর ক্ষেত্র দ্বারা রিপ্রেজেন্ট করলাম, আই ক্যাপ জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে? আমরা এটা দ্বারা এই জিনিসটাকে নির্দেশ করলাম। এখানে আমরা আমাদের একটা ভেক্টর ক্ষেত্র আছে, সেটা হচ্ছে এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এখানে দেখো তো, এক্স এর মান 1, ওয়াই এর মান 1 এবং জেড এর মান যদি 1 বসাও, তাহলে এই বিন্দুতে আমার ভেক্টরটা কি হবে বলতো, এটা হবে না?
এর মানে কি, এর একটা নির্দিষ্ট মান আছে এবং এর একটা নির্দিষ্ট দিক আছে, কারণ এটা একটা ভেক্টর। তাহলে বিভিন্ন পয়েন্টে, যে ক্ষেত্রের বিভিন্ন পয়েন্টে আমরা একটা ভেক্টর পাবো, তখন সে ক্ষেত্রটাকে আমরা বলবো ভেক্টর ক্ষেত্র। এবং তার একটা বাস্তব প্রয়োগ কি বলতে পারি, যে নল থেকে পানি পড়ে যাওয়ার সময় বিভিন্ন পয়েন্টে ওই ক্ষেত্রের ভেলোসিটি কত ওই পানির, এবং ওই ভেলোসিটির দিক কোন দিকে সেটা নির্দেশ করার জন্য মনে করো এই সমীকরণটা, এবং এই সমীকরণটাকে তুমি যদি প্লট করো, তাহলে এরকম একটা প্লট তোমরা পাবা। তাহলে এই স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র কি, আশা করি তোমরা বুঝেছো। তাহলে দেখো, পরিবর্তনের হার, এই যে গ্রেডিয়েন্ট আমরা বলেছিলাম না, এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট জিনিসটা কাজ করে হচ্ছে আমাদের স্কেলার ক্ষেত্রের উপর। তো দেখো এই জায়গায় যদি টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস হয়, আর এখানকার টেম্পারেচার যদি আমাদের 11 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এখান থেকে এখানটা আসতে কতটুকু পরিবর্তন হলো, বাড়লো না কমলো, এই জিনিসটা আমরা যার মাধ্যমে প্রকাশ করি সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, যেটা স্কেলার ফিল্ডের উপর কাজ করে। অর্থাৎ যে পরিবর্তনের হারটা, আমরা ওই ক্ষেত্রে পরিবর্তনের হারটা বের করা ট্রাই করি, যে আচ্ছা ওই কণা থেকে এই কর্নার এখানে আসতে আমাদের পরিবর্তনের হারটা কেমন হলো টেম্পারেচারের। এখন একটা জিনিস খেয়াল করো তো, যে তোমার কাছে আমাদের এই যে টেম্পারেচারের যে ক্ষেত্রটা ছিল, ক্ষেত্রটা কি ছিল, কপি করি এখান থেকে। আমাদের টেম্পারেচারের যে ক্ষেত্রটা ছিল, এখানে খেয়াল করো, এখানে আমাদের একই সাথে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। তো তার মানে আমাদের, তুমি এক্স এর দিকে গেলেও পরিবর্তন হবে, ওয়াই এর দিকে গেলেও পরিবর্তন হবে, জেড এর দিকে গেলেও পরিবর্তন হবে। তাহলে প্রত্যেকটাকে আমাদের ইন্ডিভিজুয়াল পরিবর্তন জানা লাগবে, দেন আমরা যোগ করতে পারবো, তাই না? তো এই সমস্যা আমরা যদি ডাইরেক্ট ডিডি এক্স অফ এটা লিখতে পারি না। তাহলে এটা সমস্যা সমাধানের জন্য আমরা একটা অপারেটর ইউজ করি, সেটাকে বলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, যেটাকে আমরা ন্যাবলা বলি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, ন্যাবলা। যেটা আমরা এইভাবে নির্দেশ করি, একটা ভি এর উপর উপরে দাগ দিয়ে দিলাম, অর্থাৎ উল্টা ত্রিভুজ ক্ষেত্র, এবং উপরে একটা ভেক্টর চিহ্ন ইকুয়াল টু, আমরা প্রথমে কি করব দেখো, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ এক্স। ঠিক আছে, যেহেতু এক্স বলছি, তাহলে সেখানে কি হবে, আই ক্যাপ প্লাস পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, ঠিক আছে, জে ক্যাপ। আর এটা হচ্ছে কি ডিডিটি, ডিডি জেড ইন্টু কে ক্যাপ। ঠিক আছে, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন জেড অক্ষের যে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন সেটা। এই জিনিসগুলোকে আমরা যখন যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলে থাকি ন্যাবলা, যাকে আমরা বলে থাকি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এই জিনিসটা দিয়ে আমরা আমাদের গ্রেডিয়েন্ট বলো, আর ডাইভারজেন্স বলো, আর আমাদের কার্ল বলো, আমরা প্রত্যেকটাই কিন্তু বের করে ফেলতে পারবো এই জিনিসটা দ্বারা। প্রথমে আমরা জানলাম যে গ্রেডিয়েন্ট আমাদের কাজ করে স্কেলার ফিল্ডের উপর, তাই না? তাহলে আমার, ধরো স্কেলার যে ফিল্ডটা ছিল, এটা তো আমার সেই স্কেলারটা একটা স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ডের আমি যদি গ্রেডিয়েন্ট বের করতে চাই, তো সিম্পলি যে কাজটা করবে, ন্যাবলা সাথে ওই স্কেলার ফিল্ডটা করে দেবো, সিম্পল গুণ। এখানে কোনো ডট প্রোডাক্ট না, ক্রস প্রোডাক্ট না, সিম্পল যখন গুণ করে দেবো, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে তার পরিবর্তনের হার বা গ্রেডিয়েন্ট। যেমন আমাদের ক্ষেত্রে টেম্পারেচারের জন্য যে স্কেলার ফিল্ডটা ছিল, সেটা আমরা এভাবে লিখেছিলাম না, টি ইকুয়াল টু এক্স প্লাস 2y প্লাস 3z। এটা আমাদের সে টেম্পারেচারের ফিল্ডটা ছিল, একটা স্কেলার ফিল্ড। তাহলে ওই টেম্পারেচারের আমরা পরিবর্তনের হারটা যদি বের করতে চাই, তাহলে আমাকে সিম্পলি কি করতে হবে, সিম্পলি আমাকে ন্যাবলার সাথে এই টেম্পারেচার ফিল্ডটাকে গুণ করে দিতে হবে, তাই না? তাহলে ন্যাবলা ইকুয়াল টু কি ছিল, পার্সিয়াল এক্স ডিডিটি অফ এক্স আই ক্যাপ প্লাস ডিডিটি অফ ওয়াই জে ক্যাপ পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অফ জেড কে ক্যাপ। ওকে, এখন এই পুরো জিনিসটার সাথে আমরা কাকে গুণ করব, এই টি কে গুণ করব, তাই না? সেটা কি আছে, এক্স প্লাস 2y প্লাস 3z। এবার দেখো কাহিনীটা কি হচ্ছে, এই জিনিসটা একবার এটার সাথে গুণ হবে, কারণ যোগ আকার আছে এরা, একবার এটার সাথে হবে, একবার এটার সাথে হবে। তাহলে আমরা প্রথমে এটা লিখে ফেলি, ddx এক্স প্লাস 2y প্লাস 3z, এবং আমাদের আই ক্যাপটা আই ক্যাপের জায়গায় থাকবে, আবার dy 2x প্লাস 2y প্লাস 3z। ওকে, প্লাস আবার আমাদের পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো জেড এর সাপেক্ষে, একই ফাংশন, কারণ ফাংশনটা তিন জায়গায় কি হয়ে গেল, গুণ হয়ে গেল। যেহেতু তিন জায়গায় আমার এই ফাংশনটা গুণ হয়ে গেল, এখন আমরা বের করি। দেখো আমরা কিছুক্ষণ আগে পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের মান কেমনে বের করতে হয় সেটা শিখেছিলাম না? তো দেখো, তো এখন আমরা এটা পারবো না, ইজিলি পারবো। এক্স এর সাপেক্ষে যদি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াই কে আমরা এবং জেড কে আমরা কি ধরবো,
ওয়াই এবং আচ্ছা এটা তো আমাদের এখানে জেড আছে তাই না, 3z। ওয়াই এবং জেড কে আমরা কনস্ট্যান্ট ধরবো, ওয়াই এবং জেড কে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে প্রথমে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 হয়। আর 2y এটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0। 3z একটা কনস্ট্যান্ট, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0। কারণ কি, ওয়াই এবং জেড কনস্ট্যান্ট হলো কেন, কারণ আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ইনটু আই ক্যাপ। এরপরে চিন্তা করো, ওয়াই এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন এক্স এবং জেড হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট গুলোকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0। আর ওয়াই এবার দেখো মাঝেরটা শুধুমাত্র তাহলে আমাদের মান আসবে তাই না, তাহলে এটা ছিল কি জে ক্যাপ ছিল, এখানে ছিল আমাদের কে ক্যাপ, তাহলে 2y, তাহলে 2 আমাদের থাকলো এবং y এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1। আগে বিষয়টা তো 0 হয়ে গেল তাই না, জে ক্যাপ প্লাস, এখন এখানে চিন্তা করো, জেড জেড এর সাপেক্ষে যখন আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0। তাহলে 0 0, আর 3 তো 3 থাকলো, আর জেড এর ডিফারেন্সিয়েশন কি, 1। জেড এর ডিফারেন্সিয়েশন করলে হয় জেড এর সাপেক্ষে 1, তাহলে কে ক্যাপ, আলটিমেটলি আমাদের অ্যান্সার কি দাঁড়ালো, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে পরিবর্তনের যে হারটা আমরা পেলাম সেটা হইতেছে আমাদের এটা, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট দ্বারা লিখি, এবং দেখো এটা কি তৈরি হলো, এটা একটা ভেক্টর তৈরি হলো তাই না। কারণ কি, কারণ এই জিনিসটা তো নিজে একটা ভেক্টর ছিল না, আমরা যে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সে নিজে ছিল একটা ভেক্টর, তার সাথে যখন আমরা একটা স্কেলার গুণ করলাম তখন আমরা কি পেলাম, তখন আমরা একটা ভেক্টরই পাচ্ছি তাই না। এরপরে আমরা যে টপিকটা আসবো সেটা হইতেছে আমাদের ডাইভারজেন্স। খেয়াল করো, ডাইভারজেন্স জিনিসটা কি, যে আমরা প্রথমে যেটা গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা সিম্পলি গুণ করলাম, ডাইভারজেন্সে কি আছে দেখো তো, ডট করা যাচ্ছে না, ডি। তা আমরা এখানে কি করব, ন্যাবলার সাথে আমাদের যে ভেক্টর ক্ষেত্রটা আছে তার আমরা ডট করব, কারণ আমরা দেখেছিলাম যেটা আমাদের গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে আমাদের স্কেলার ক্ষেত্র থাকে, আর আমাদের যেটা ডাইভারজেন্স এবং কার্ল, এখানে আমরা কি ইউজ করি, সেখানে আমরা ভেক্টর ক্ষেত্র ইউজ করি। তো দেখো ডাইভারজেন্স আমরা ভেক্টর ক্ষেত্র ইউজ করছি, এটা আমাদের একটা ভেক্টর ক্ষেত্র, দেখতে পাচ্ছ এখানে আমাদের একক ভেক্টর আছে, তার মানে জিনিসটা কি, একটা ভেক্টর। তো ভেক্টর ক্ষেত্রে আমরা কি করব, ডট প্রোডাক্ট করব। তো দেখো এই জিনিসটা কি বলেছে, এখানে এখানে আমাকে একটা ভেক্টর ক্ষেত্র দিয়েছে এবং বলেছে যে 1 1 1 বিন্দুতে অপসারিতা বা অভিসারিতা বা ডাইভারজেন্স নির্ণয় করো। অপসারিতা, অভিসারিতা আর ডাইভারজেন্স জিনিসটা কিন্তু সেম। এই জিনিসটা বাংলা অনুবাদ কেন, এটা এটা আমরা পরবর্তীতে কিন্তু আম, তোমাদের ডিসকাশন করব, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা কি করব, ডাইভারজেন্স মানে কি, ন্যাবলার সাথে ডট গুণফল। তো দেখো তাহলে ডাইভারজেন্স অফ আমাদের এই জিনিসটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ন্যাবলা ডট আমাদের যে ফিল্ড আছে ভেক্টর ফিল্ড সেটা। তো ন্যাবলা ইকুয়াল টু কি ছিল, টিডিএক্স আই ক্যাপ প্লাস টিডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডিজেড কে ক্যাপ তাই না। এখন এটার সাথে আমরা কাকে ডট প্রোডাক্ট করব, এই আমাদের যে ভেক্টর ক্ষেত্রটা আছে, ফিল্ডটা আছে তাই না, এবং সেটা হচ্ছে 2y z² জে ক্যাপ 3z x² এনে কি কে ক্যাপ। ওকে, এবার খেয়াল করো ডট গুণফল যেহেতু বলেছে ভাইয়া, তার মানে কি, তার মানে আই এর সাথে আই ডট হবে, জেড এর সাথে জেড ডট হবে, কে এর সাথে কে এর সহগগুলো গুণ হয়ে যাবে। ডট গুণফলে আমরা জানতাম না কি হতো, প্রত্যেকটা ভেক্টরে একক ভেক্টর সহগগুলো গুণ হতো, তাহলে ডিডি এক্স এর সাথে আমার এই অংশটা গুণ হবে তাই না, এক্স ওয়াই, প্লাস ডিডি ওয়াই এর সাথে আমার এই অংশটা গুণ হবে 2yz। একইভাবে ডিডি জেড এর সাথে আমার এই অংশটা গুণ হবে 3z x²। এখন দেখো তো, এটা যদি আমি পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করি, এখানে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি এবং এক্স এখানে আছে, বাকি ওয়াই এবং জেড কি কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে কি পাবো, ওয়াই আর এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, 1। প্লাস এবার এখানে চিন্তা করো, এখানে ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করছি তাহলে ওয়াই এখানে আমাদের চলক, বাকি দুটো কি কনস্ট্যান্ট, তাহলে 2z এবং ওয়াই ডিফারেন্সিয়েশন কত, 1, করে লেখার দরকার নাই। একইভাবে এখানে 3x² হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট, আর এখানে যেহেতু জেড এর সাপেক্ষে করছি তাহলে জেড চলক, তাহলে জেড এর সাপেক্ষে ডিডি জেড অফ জেড ইকুয়াল টু কত, 1, তাহলে সেটা কি আছে, 1। তো আলটিমেটলি আমরা এখানে যে জিনিসটা পেলাম সেটা হইতেছে আমাদের এই ক্ষেত্রটার ডাইভারজেন্স। এখন আমার ডাইভারজেন্স কোন জায়গায় চেয়েছে বলো তো ভাইয়া, এই বিন্দুটাতে আমাদের ডাইভারজেন্স চেয়েছে তাই না,
তাহলে এই বিন্দুতে ওয়ান 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 বিন্দুতে আমাদের ডাইভারজেন্স ইকুয়াল টু কি হবে? 1 on 1 বিন্দুতে যদি ডাইভারজেন্স আমরা বের করতে চাই, y এর মান কত? 1, z এর মান কত? 1, x এর মান কত? 1, তাই না? আলটিমেটলি এটা কত হয়? 6। এটা মান পজিটিভ না নেগেটিভ? এই পজিটিভ বা নেগেটিভের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো এটা অপসারিতা না অভিসারিতা, সেটা আমরা এখানে আলোচনা করছি। দেখো, একটা জিনিস খেয়াল করো তো, যে যখন একটা নল থেকে পানি বের হয়ে আসে তখন এটা বাইরের দিকে ছড়িয়ে যায় না? এটা তো একটা ভেক্টর ক্ষেত্র, তাই না? বাট এটা তো ছড়িয়ে যাচ্ছে। তাহলে তোমার এখানে ডাইভারজেন্স আমরা বের করে কত পেয়েছিলাম? 6 পেয়েছিলাম, যেটা একটা পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে কোনো জিনিস ছড়িয়ে যাওয়া, কোনো একটা ভেক্টর ক্ষেত্র ওই বিন্দুতে ছড়িয়ে যাচ্ছে, বা সেটাকে আমরা বলে থাকি কি? অপসারী। আর এটা কখন হয় দেখো তো, যখন একটা পজিটিভ চার্জের কথা চিন্তা করো, একটা পজিটিভ চার্জে প্রতিটা তলের লম্ব বরাবর তোমার ওই যে বলরেখাগুলো বাইরের দিকে বের হয়ে যায় না? তাহলে ওই প্রতিটা বিন্দুর আমরা যে ডাইভারজেন্স যদি বের করি তো সেটা আমরা কি পাবো? পজিটিভ। আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়? ঠিক লম্ব বরাবর আমার বলরেখাগুলো ভিতরের দিকে প্রবেশ করে, তাই না? যেহেতু ভিতরের দিকে ভাবে প্রবেশ করে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। এটার দিকে তাকালে তোমরা একটা জিনিস বুঝতে পারবা। দেখো, কোন জিনিস যখন বাইরে থেকে বের হয়ে যাচ্ছে জিনিসটা বড় হচ্ছে। বড় হওয়া মানে কি? আয়তন বাড়ছে। তাহলে কোনো জিনিসের আয়তন যখন বাড়ে, ভর মনে করো সেম আছে, তাহলে কি তার ঘনত্ব কমবে? এন্ড কোনো জিনিস থেকে আমরা যখন মনে করো আলো যদি এভাবে বিচ্ছুরিত হয়, তাহলে ওটাকে আমরা সোর্স হিসেবে বলতে পারি না? তাহলে এই ডাইভারজেন্স যখন পজিটিভ তখন এই সকল কাহিনীগুলো ঘটে। ডাইভারজেন্স আমরা ওই যে বললাম না, ন্যাবলার সাথে আমরা কোন একটা ভেক্টর ক্ষেত্রকে ডট করে যে মানটা পাবো, ওটা মান যদি নেগেটিভ আসে, এর মানে কি? এর মানে হচ্ছে এটা হলো অভিসারী। অভিসারী মানে কি? দেখো, জিনিসটা একই জায়গায় ক্ষুদ্র হয়ে যাচ্ছে না, আয়তন কমে যাচ্ছে। আর আয়তন কমে গেলে কি হয়? ঘনত্ব বেড়ে যায়। আর এটাকে আমরা নামকরণ কি? সিঙ্ক হিসেবে নামকরণ করে থাকি। ঠিক আছে? এটাকে আমরা সিঙ্ক বলছি। সিঙ্ক কেন বলছি দেখো, তোমরা অনেকে তোমার সিঙ্ক ইউজ করে থাকবা, যে তোমার রান্নাঘরে সিঙ্ক থাকে। সিঙ্কে কি হয়? পানিগুলো এক জায়গায় একীভূত হয়ে নিচে পড়ে যায় না? তো এটাকে আমরা সিঙ্ক নামকরণ করছি। তোমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, ধরো যে তোমাদের যে রান্নাঘরে সিঙ্ক থাকে, ট্যাপ থেকে যখন পানিটা নিচে পড়ে, পানিটা পড়ার পরে এভাবে ছড়িয়ে যায় না? তাহলে এই জায়গায় হয় আমার কি? পজিটিভ ডাইভারজেন্স। আর যখন পানিটা এই যে ছিদ্রতে নিচে পড়ে যায়, তখন এখানে চারদিক থেকে পানি এক জায়গায় আসে না? এটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, অর্থাৎ এটা হচ্ছে সিঙ্ক আর এটা হচ্ছে সোর্স। আর ঠিক এই মিডল পর্যায়টাতে পানিগুলো কিন্তু সমান্তরালে যায়, সেখানে ডাইভারজেন্সের মান তোমার হয় জিরো। ডাইভারজেন্সের মান যখন জিরো হয় তখন ওই জিনিসটাকে আমরা বলে থাকি সলিনয়েডার বা চঙ্কাকৃতি। হুম। এই জিনিসটাকে তোমরা এইভাবে চিন্তা করতে পারো, এটা ধরো একটা আমাদের পানির নল আছে। তাহলে পানি যখন এখান থেকে এই ছোট নল থেকে বড় নলের দিকে যাবে তখন এটা সোর্স হিসেবে কাজ করবে, ডাইভার্জ এখানে কি হবে? পজিটিভ। আবার যখন বড় থেকে ছোট জায়গায় যাবে তখন ডাইভারজেন্স কি হবে? নেগেটিভ। আর মিডিল জায়গাটুকুতে ডাইভারজেন্স কি হবে? জিরো হবে, অর্থাৎ একদম সমান্তরালে জিনিসপাতিগুলো যাচ্ছে। হুম। এটাকে আমরা সলিনয়েডাল বা চোঙাকৃতি বলে থাকি। এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কার্ল। তোমরা থেকে বললাম না যে ডাইভারজেন্স এবং কার্ল এই দুটা জিনিসই আমাদের ভেক্টর ক্ষেত্রের উপর কাজ করে। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। তো কিটাকে মনে রাখবা কিভাবে? দেখো ভাইয়া, ডাইভারজেন্সে তোমরা কি করতে হয়? ডট প্রোডাক্ট। আর কার্লে তোমাদের কি করতে হবে? ক্রস প্রোডাক্ট করতে হবে। তো কোনো একটা ভেক্টর ক্ষেত্রে কার্ল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ন্যাবলার সাথে ওই ভেক্টর ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করলে যেটা হবে সেটা হচ্ছে কার্ল। তো এখানে যেমন আমাদের কয়েকটা মান ছিল, একটা পজিটিভ, একটা নেগেটিভ আর একটা জিরো, কখনো তোমার অপসারী, কখনো অভিসারী, আর কখনো সলিনয়েডাল হয়েছিল। ঠিক সিমিলারলি কার্লের ক্ষেত্রে যদি এটার মান জিরো আসে, এর মানে হচ্ছে ওই ক্ষেত্রটা, ওই ভেক্টর ক্ষেত্রের ওই বিন্দুটা হচ্ছে অঘূর্ণনশীল। যখন কোনো জিনিস ঘুরবে না তখন আমরা সেটাকে বলে থাকি সংরক্ষণশীল। আবার জিরো ছাড়া অন্য কোনো যদি মান আসে, নন জিরো একটা মান আসে, মনে করো এক দুই বা মাইনাস, তখন সেটাকে আমরা বলি ঘূর্ণনশীল, বা সেটাকে বলা হয়ে থাকে অসংরক্ষণশীল। ঠিক আছে? এগুলো সিম্পলি মুখস্থ করা জিনিস, এগুলো নোট করে রাখবা তোমরা। এভাবে আমাদের পরীক্ষা আসে, বলা যে এটা সংরক্ষণশীল কিনা। তো এটার মান যদি জিরো হয় তাহলে বলবা যে হ্যাঁ সংরক্ষণশীল, আর যদি কালের মান জিরো না হয় তো বলবো অসংরক্ষণশীল। তো এই জিনিসটা কিরকম ভাবে ব্যাখ্যা করা যায় ভাইয়া? দেখো, যে নদীতে যদি তোমরা দেখো কোনো কোনো জায়গায় যেভাবে যে পানি এভাবে চক্রাকারে ঘুরছে, তো নদীর পানি যদি সোজাসুজি যায় এর মানে কি? এখানে কোনো কাল নাই, কোনো ঘূর্ণন নাই।
ঘূর্ণন প্রবণতা নাই। তো এই জায়গায় মনে করো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর এখানে মনে করো ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এই সকল বিন্দু যদি তুমি কার্ল নির্ণয় করো, তাহলে সেটা মান তুমি একটা পাবা, হয় নেগেটিভ পাবা তাহলে পজিটিভ পাবা। তো তোমরা এই ক্ষেত্রটার দিকে তাকাতে পারো, দেখো এখানে কি হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় ভেক্টর গুলো বিভিন্ন ভাবে ক্ষেত্রে আছে, 2D ক্ষেত্রে বিভিন্ন ভাবে ভেক্টর গুলো বিন্যস্ত আছে। এখানে দেখো ভেক্টর গুলো তোমার ক্লকওয়াইজ ঘুরতেছে, এখানে দেখো ক্লকওয়াইজ ঘুরছে, এখানে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এই সকল জায়গাগুলোর আমার, আবার এখানে দেখো সমান্তরালে যাচ্ছে, অর্থাৎ এই সকল বিন্দুতে তুমি যদি কার্ল বের করো তাহলে কি আসবে, জিরো আসবে, অর্থাৎ অঘূর্ণনশীল। বাট এখানে 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 তুমি কার্লের একটা মান পাবা, ঠিক আছে। এই ম্যাথটা যদি আমরা করি তাহলে আমরা এই যে কার্ল এবং ডাইভারজেন্স কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা বুঝে যাব। তো দেখো আমাদের কাছে এখানে একটা ভেক্টর দিয়েছে, এই একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। কেন ক্ষেত্র বললাম ভাইয়া, দেখো কারণ এখানে এক্স ওয়াই জেড আছে, অর্থাৎ এই 3D ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এ বিভিন্ন মান দিলে বিভিন্ন পয়েন্টে আমার ভেক্টরের মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা কি, এটা একটা ক্ষেত্র বা ফিল্ড। বলে দিয়েছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর ফিল্ড, একটা হচ্ছে ভেক্টর রাশি। বি হচ্ছে আরেকটা ক্ষেত্র। আমাকে এখন বলেছে উদ্দীপক, এটা কিন্তু তোমাদের সিলেট বোর্ডে 22-এ আসছিল, হ্যাঁ। বলছে উদ্দীপকে বর্ণিত এই যে দুটো ভেক্টর দ্বয় বলতে কোনটা সলিনয়েডাল কোনটি অঘূর্ণনশীল। তো আমরা সলিনয়েডাল জিনিসটা তো জানি তাই না, সলিনয়েডাল কখন হয়, যখন আমাদের ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমাকে প্রথমত এ এর সাথে ডাইভারজেন্স বের করতে হবে এবং বি এর ডাইভারজেন্স বের করতে হবে। যার ডাইভারজেন্স ইকুয়াল টু জিরো তাহলে সেটা হবে সলিনয়েডাল। একইভাবে অঘূর্ণনশীল কখন হবে ভাইয়া, প্রথমত আমাদের এ এর কার্ল বের করতে হবে, তারপরে আমাদের বি এর কার্ল বের করতে হবে। যেখানে আমাদের কার্লের মান জিরো সেটা হবে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল। তো চলো আমরা একে একে বের করে ফেলি। তো আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ডাইভারজেন্স বের করব, ঠিক আছে, ডাইভারজেন্স অফ এ। এখন বলো তো একই গ্রেডিয়েন্ট বের করা যেত, না এদের গ্রেডিয়েন্ট বের করা যেত না, কেন, কারণ গ্রেডিয়েন্ট আমরা করে থাকি হচ্ছে স্কেলার ক্ষেত্রে, কিন্তু এটা তো ভেক্টর ক্ষেত্র, কারণ আমাদের এখানে ভেক্টরের একক আছে। যদি এখানে আই জে ক্যাপ কে ক্যাপ না থাকতো তাহলে এটা একটা স্কেলার ক্ষেত্র হতো, আর স্কেলার ক্ষেত্রে তখন আমরা গ্রেডিয়েন্ট করতে পারতাম। তাহলে দেখো আমাদের ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স ইকুয়াল টু কি, ন্যাবলার সাথে আমরা একে ডট প্রোডাক্ট করবো তাই না। তো ন্যাবলা অপারেটর তো আমরা জানি তাই না, এটা আমাদের ন্যাবলা অপারেটর, ডিডি ওয়াই অফ জে ক্যাপ ডিডি জেড অফ কে ক্যাপ। তো ন্যাবলা অপারেটরের সাথে আমরা ডট গুণ করব কি, আমাদের এ যেটা আছে, এ কি আছে দেখো তো, 2x+y i ক্যাপ 3y+z হোল স্কোয়ার জে ক্যাপ প্লাস -5z+x কে ক্যাপ, তাই না। দেখুন আমাদের ডট গুণফল মানে কি, এ সহগের সাথে এ সহগ, এ সহগের সাথে এ সহগ, এ সহগের সাথে এ সহগ গুণ হবে and যোগ হয়ে যাবে, কোন এখানে আই ক্যাপ জে ক্যাপ থাকবে না। তো ডিডি এক্স অফ 2x+y, আবার ডিডি ওয়াই অফ 3y+z স্কোয়ার, তাই না, আবার ডিডি জেড অফ -5z+x। এখানে কি আছে, এখানে এটা। ওকে ভেরি গুড। এবার দেখো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। যেহেতু এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স বাদে বাকি সবাই কি কনস্ট্যান্ট, তাহলে 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে 2, আর এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 প্লাস। এবার দেখো ওয়াই এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াই এর সাথে যেহেতু 3 আছে তাহলে 3 ইনটু ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হয় 1। দেখো এটা তো আমাদের জেড তাই না, জেড কি ওয়াই এর সাপেক্ষে যখন করবো তখন এক্স এবং জেড এরা কি হবে কনস্ট্যান্ট, তাহলে এটা মান কত হবে ভাই, এটা মান হবে 0, তাহলে এটা 0। পরেরটাতে আসি, যখন আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন জেড এর সাথে ডিফারেন্সিয়েশন করলে বাকি এক্স এবং ওয়াই কি হবে কনস্ট্যান্ট। তাহলে দেখো তো এখানে আমাদের কি থাকছে -5, আর জেড এর সাথে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, আর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কি, এটা যেহেতু কনস্ট্যান্ট ইকুয়াল টু 0 হবে। তো আলটিমেটলি এটা মান কত পাচ্ছি ভাই, দেখো তো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3 আর -5, আলটিমেটলি 0। তাহলে দেখো আমাদের এই জিনিসটার ডাইভারজেন্স ইকুয়াল টু যেহেতু 0, তার মানে এটা কি সলিনয়েডাল। তাহলে আমরা কি বলতে পারি, অতএব এই ক্ষেত্রটি হচ্ছে কি, ক্ষেত্রটি হচ্ছে সলি সলিনয়েডাল, ঠিক আছে। আমি এই ক্ষেত্রটা বের করলাম, তোমরা একইভাবে ডাইভারজেন্স অফ পি এটা তোমরা বের করবা, ঠিক আছে, অর্থাৎ ন্যাবলার সাথে পি কে ডট গুণফল করে দেখবে এটা মান কি আসে, এটার মান সম্ভবত 0 আসবে না। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলে এটা তোমরা করবা, ওকে। এরপরে আমাদের কি চেয়েছে, আমাদের অঘূর্ণনশীল কিনা সেটা জানতে চাচ্ছে, অর্থাৎ একবার এর সাথে কার্ল বের করতে হবে, বি এর সাথে কার্ল করতে হবে। তো তোমাদেরকে তোমরা
কার্ল অফ এ নিজেরা বের করবা, মানে কি ন্যাবলার সাথে এ কে ক্রস প্রোডাক্ট করবা। আমি কার্ল অফ বিটা বের করে দিচ্ছি তোমাদের, অর্থাৎ ন্যাবলার সাথে বি এর আমাদের ক্রস প্রোডাক্ট করলে যেটা হবে সেটা আমি তোমাদেরকে বের করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের ক্রস প্রোডাক্ট যদি আমরা করি, আমাদের ন্যাবলা ন্যাবলা তো আমাদের চীনা পরিচিত, এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তাই না? পার্শিয়াল ভাবে আমাদের তিনটাকে করে দিয়ে আমাদের যোগ করে দিতে হয়। এখন আমাদের বি ভেক্টরটা কি ছিল, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা যে আমাদের বি ভেক্টরটা হচ্ছে এটা। এখন এরা পরস্পর কি আকারে আছে, আমাদেরকে এই দুটা ভেক্টরকে পরস্পরের সাথে ক্রস গুণফল করতে হবে না ভাইয়া? কি করতে হবে, এই দুটা ভেক্টরকে আমাদের ক্রস গুণফল করতে হবে। তো তোমরা যারা ক্রস গুণফলের ক্লাসটা করেছো তারা জানো যে আমরা ক্রস গুণফল করি কিভাবে, নির্ণায়কের মাধ্যমে। তো এখানে আমরা সিম্পল একই কাজটাই করব, ঠিক আছে? একটা নির্ণায়ক বড় করে আঁকবো, উপরে কি করব, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ দেবো। ওকে, আমাদের এখানে দুটা ভেক্টর আছে, খেয়াল করো, এটা একটা ভেক্টর ভেক্টর আমাদের যে অপারেটর, আর এখানে আরেকটা ভেক্টর আছে। এই দুটা থেকে আমাদেরকে বিভিন্ন জিনিস বসাতে হবে। প্রথমে আমাদের এর সহগগুলোকে আমরা এই জায়গায় বসাবো, এন্ড দেন এটার সহগকে আমরা নিচে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি বসবে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, আর ডেল ডেল জেড। ওকে, এবার খেয়াল করো এখানে কি বসবে, সি এক্স ওয়াই জেড কিউ, এই সহগগুলো এখানে বসবে, তাই না? এই সহগগুলোকে আমরা এখানে বসাই দেবো। তাহলে এখানে কি পেলাম আমরা, 3x² মাইনাস জেড স্কোয়ার, 3x² মাইনাস ওয়াই। এবার খেয়াল করো তো আমরা ডিফারেন্সিয়েশন কেমনে করব, আমরা জানি যে ক্রস গুণফল করতে হলে এটা এটা বাদ, তাহলে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা। তাহলে আমরা প্রথমে আই ক্যাপ দিলাম, ডেল ডেল ওয়াই, সাথে আমাদের এটাকে কি করতে হবে, গুণ করতে হবে, 3x² মাইনাস 1 মাইনাস এখানে কি হবে, ডেল ডেল জেড, 3x² মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমরা আই ক্যাপেরটা পেলাম। তারপরে এবার জে ক্যাপেরটা হবে, জে ক্যাপেরটা যদি আমরা করতে চাই তাহলে এটা বাদ, এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা। তাহলে ডেল ডেল এক্স, 3x² মাইনাস ওয়াই মাইনাস ডেল ডেল জেড, 6xy প্লাস জেড কিউব, তাই না? এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের কে, যদি আমরা এটা নিয়ে আজ কাজ করি তাহলে এটার সাথে এটা গুণ, 3x² মাইনাস জেড স্কোয়ার মাইনাস ডেল ডেল ওয়াই, 6x প্লাস জেড কিউব, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের লাস্ট লাইন আছে যে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। আমরা প্রথমে এখানে কি করব, আই ক্যাপ, অ্যান্ড দেন আমাদের ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স এবং জেড এখানে কি কনস্ট্যান্ট, তাহলে এই অংশটা যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমরা আগে থেকে জানি, ইকুয়াল টু হয় 0 প্লাস, মানে মাইনাস হবে এখানে, দেখো ওয়াইকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয় 1, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1। এরপর এখানে দেখো আমাদের এখানে মাইনাস হবে, এবং আমরা জেড এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন করছি, তো এটা তো কনস্ট্যান্ট, এক্স এবং ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এটা 0 হয়ে গেল। আর মাইনাস জেডকে তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -1, তাহলে আই ক্যাপেরটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা জে ক্যাপেরটা যাই, জে ক্যাপে আমরা প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে আমাদের এক্স যেহেতু আছে তাহলে আর পাশের সহগ কত, 3z², তাহলে 3z², আর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 মাইনাস, এবার দেখো ওয়াই এর ডিফারেন্সিয়েশন যদি এক্স এর সাপেক্ষে করো তাহলে কি হবে, এটা তো কনস্ট্যান্ট 0, তাহলে -0, ওটা লেখার দরকার নাই। এরপরে দেখো আমাদের মাইনাস আসছে, মাইনাসের পরে জেড এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0। এরপরে আমাদের এই জেড এর সাপেক্ষে যদি জেড কিউবের ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 সামনে চলে আসবে আর জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হলো এখানে বলো তো, এখানে হবে 3z²। এরপরে আমরা কি দেব, প্লাস কে ক্যাপ, কে ক্যাপ দেওয়ার পরে আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে এবং এটাকে, তাই না? তাহলে এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 3 এর জায়গায় 3 থাকলো এবং 2 সামনে চলে আসলো এবং এক্স থাকলো, তাই না? আর জেডকে যদি ডিফারেন্সিয়েশন করি এক্স এর সাপেক্ষে যদি জেডকে করি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে, 0 হবে, তো লেখার দরকার নাই। এরপরে আসবে আমাদের মাইনাস, এরপরে আমরা কি করব, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওয়াই এর সাপেক্ষে যদি আমরা
এটাকে ডিফারেন্সিয়েশন করি, যেহেতু এর ভিতরে ওয়াই আছে তাহলে 6x হয়ে যাচ্ছে কি আমাদের এখানে কোএফিসিয়েন্ট বা সহগ, আর ওয়াই ডিফারেন্সিয়েশন কত 1। এরপরে খেয়াল করো ওয়াই এর সাপেক্ষে জেড ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভাইয়া, 0 হবে না। এবার একটা জিনিস দেখো, আমরা আই ক্যাপ করলাম এখানে -1 +1 মাইনাস জে ক্যাপ 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার প্লাস কে ক্যাপ, এখানে হচ্ছে কি 6x মাইনাস 6x। দেখো তার মানে এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের কার্ল অফ বি ইকুয়াল টু 0, এর মানে কি, যেহেতু বি কার্ল বি অফ জি বি যেহেতু 0 হয়ে গেল, তার মানে বোঝা গেল এটা হচ্ছে অঘূর্ণনশীল। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে দেখা গেল যে আমাদের যে এ ছিল, এ ক্ষেত্রটা হচ্ছে আমাদের সলিনয়েডাল এবং বি ক্ষেত্রটা হচ্ছে অঘূর্ণনশীল। তোমরা নিজেরা এই বি ক্ষেত্রটার ডাইভারজেন্স বের করবা, এখানে সম্ভবত 0 আসবে না, অর্থাৎ এটা সলিনয়েডাল হবে না। এবং এ ক্ষেত্রটার কার্ল তোমরা বের করবা, সেখানেও দেখবা 0 আসবে না, অর্থাৎ এটা অঘূর্ণনশীল হবে না। তো এই ছিল আমাদের মনে করো ভেক্টর ক্যালকুলাস। আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আমাদের ভেক্টরের অলমোস্ট সব কিছু শেষ। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা এক্সট্রা কিছু জিনিসপাতি শিখব। ধন্যবাদ সবাইকে।